আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি করছো তুষার ভাইয়া? আজ তুষির বড় বোনের বিয়ে ছিল, আর সেই বিয়েতেই তুষার এসেছে। তুষি হচ্ছে ওর ফুফাতো বোন। ছোটবেলা থেকেই তুষারের দাদু ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছে। যদিও তুষি একদম সহ্য করতে পারে না তুষারকে। কিভাবে তুষিকে জ্বালানো যায়, মার দেওয়া যায়, সব দুষ্টুমি ওর মাথায় ঘুরতে থাকে। তুষিরও ইচ্ছে করে তুষারকে চিবিয়ে খেতে। এই তো আজও তারা বসে আছে। তুষার যখন দেখলো তুষি শাড়ি পরে নিচে যাচ্ছে, অমনি সে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। তাই তো কেউ যাতে এরকম জ্ঞান হারাতে না পারে, এর জন্য তুষার বলল, তুষি, আমার রুমে আয় তো, একটু দরকার। এক্ষুনি আসবি, আর যেন না ডাকতে হয়। তুষিও বাধ্য মেয়ের মতো রুমে প্রবেশ করলো। যেমনই রুমে প্রবেশ করেছে, অমনি তুষার ওকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে জিজ্ঞেস করলো, তুই যে সুন্দরী এটা সবাইকে দেখাতে চাস? বল, এক্ষুনি বলবি। বেয়াদব, বেশি বার বেড়েছিস তাই না? তুষি ব্যথায় কুকিয়ে উঠল আর ভয়ে ভয়ে বলল, আমি ব্যথা পাচ্ছি তুষার ভাইয়া। পাবি তো, ব্যথা দেওয়ার জন্যই তো ধরেছি, এমনি এমনি তো ধরিনি বেয়াদব। বলতে বলতে তুষির পেটে আলতো করে টাচ করে শাড়িটা ঠিক করে দিল। এদিকে তুষির হৃদস্পন্দন থমকে গেছে। সেদিকে কি তুষারের খেয়াল আছে? তুষির অবস্থা বেহাল, চোখ দুটো খিচে বন্ধ করে নিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই অবস্থা দেখে তুষারা নিজেকে কন্ট্রোল করতে পারল না। অমনি আস্তে আস্তে তুষির অধরে নিজের অধরের সাথে মিলিয়ে নিবে, ঠিক তখনই তুষি চোখ খুলে জোরে শ্বাস নিবে। তার আগেই তুষারকে এত নিকটে দেখে ভয়ে ভয়ে বলে, কি করছো তুষার ভাইয়া? তুষির কথায় তুষারের হুঁশ ফিরে আসে, বোঝার চেষ্টা করে কি হচ্ছিল। যখন মনে পড়ে, এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে তুষির দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুষির কথায় তুষারের হুঁশ ফিরে আসে, বোঝার চেষ্টা করে কি হচ্ছিল। যখন মনে পড়ে, এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে তুষির দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুষি তখনও ভাবনায় মত্ত, কি হচ্ছিল তার সাথে। যখনই তুষার ভাই তার অতি নিকটে চলে আসে, তখন আর তুষি সাহসে কুলায় না। অথচ দূরে থাকলে তুষি মনে করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারবে। কিভাবে তুষারের শার্ট লুফে নেওয়া যায়, কিভাবে বাথরুমে গেটে লাইট অফ করে রেখে পালিয়ে যাওয়া যায়, সব তার মাথায় ঘুরতে থাকে। অথচ কাছে আসলেই বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। তুষারও কম কিসে, ঝগড়া ঝাঁটি চুলোচুলিতেই দিন পার করে। তুষিকে যে বড্ড বেশি ভালো লাগে। তার সংস্পর্শে থাকলে খারাপ লাগা জিনিসটা যে মাথাতেই আসে না। সে যাই হোক, তুষার বাইরে গিয়ে দেখলো বরযাত্রী চলে এসছে। এবার হাত ছেড়ে বাঁচল। এই একটি মাত্র মেয়ের কাছে গেলেই তার দিক বেদিক ভুলে যাওয়ার ক্ষমতা রাখে, সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়। তুষির মা আমিনা বেগমের আজ অনেক তাড়া, 1 মিনিটও বসার জো নেই। সে তুষারকে ডাকতে তার ঘরের দিকেই যাচ্ছিল। তখন তুষিকে দেখে আমিনা বেগম বলেন, কি রে তুষি, তুই এখনো গেটের কাছেই যাসনি? বলি কি, তোর জ্ঞান আর কবে হবে রে? এখনো ঘরে পায়চারি করছিস? আশ্চর্য, সব কি আমাকে বলে বলে করাতে হবে? তুষি তড়িঘড়ি করে দৌড়াতে দৌড়াতে বলল, আম্মু, আমার খেয়াল ছিল না সত্যি। হায় হায়, সবাই দেখে আমাকে রেখেই চলে গেছে। আমিনা বেগম বলল, আস্তে যা মা, পড়ে যাবি তো। উফ, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। বাবা তুষার, কোথায় তুই? তোর ফুফাতো তোকে ডাকছে। তুষার। খুঁজতে খুঁজতে তুষারের ঘরে চলে গেলেন তিনি। যখন দেখলো ঘরে কেউ নেই, তিনি আবারও চলে গেলেন তার স্বামী আতিকুর রহমানের কাছে। এই মানুষটা ভীষণ রাগী আর গম্ভীর। এখন খবরটা না দিলে আবার চেঁচামেচি শুরু করে দিবে। তুষি গেটে এসে দেখলো তার চাচাতো বোন জান্নাত আর রিমি বরপক্ষের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। কিছুতেই ওরা 15,000 টাকা না দিলে আসতে দিবে না। একবার যখন বলেছে দিবে না, মানে যত কিছুই হোক, আজ তারা এখান থেকে এক পাও সরবে না। এদিকে তুষিকে দেখে রিমি বলল, তুষি, এই তুষি, কোথায় ছিলি তুই এতক্ষণ? উফ, দেখ দেখ, দুলা ভাইদের দেওয়ার কথা ছিল 15,000 টাকা, আর এখন বলছে নাকি 7,000। এটা মানা যায় না। আমাদের আপুকে আজ কোনোভাবেই নিয়ে যেতে দেব না। আপুকে নিতে হলে শালীদেরকে খুশি করে তারপরেই যেতে হবে, বাস। তুষিও এতগুলো কথা শুনে তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুলা ভাই, 15 ছাড়া কোনো কথা হবে না। এই আপনার কি একটা শালী যে এত কিপটামি করছেন? সুন্দর মতো টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। মাই ডিয়ার দুলা ভাই, আপনার প্রেয়সী আপনার জন্য অধিক আগ্রহে যে বসে আছে। যত আগে টাকা দেবেন ততই আগে বউ পাবেন।
খানিকটা চোখ মার দিয়ে তুষি বলল। তুষির চোখ মার দেখে এতক্ষণ যে নীরব সদস্য হয়ে বসেছিল তুষির দুলাভাই রামিমের বেস্ট ফ্রেন্ড মাহিম, সে দুষ্টুমির ছলে বলল, শুধু 15 কেন বিয়ান সাহেব, আপনি চাইলে পুরোটা আমাকেই নিয়ে যেতে পারেন, আমি কোনো মাইন্ড করব না। এই আমি লজ্জার কিছু বলিনি কিন্তু সুন্দরী বিয়ান। সবাই এক দফা হেসে উঠল। তুষি ফুঁসে উঠল, বাজে কথা বলছেন, আবার বলছেন লজ্জার কথা না। বেয়াদ্দপ পুরুষ মানুষ, আজ দেখবেন এই তুষি কি। এভাবে তর্কাতর্কি করে শেষমেশ 12,000 দিয়ে সবে প্রবেশ করলো। কি ভেবেছেন তুষার কোথায়? সে এতক্ষণ গেটের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষি সব কাহিনী পর্যবেক্ষণ করলো। এতক্ষণ তুষিকে দেখে যে ছেলেটা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তুষারের ইচ্ছে করছিল সবগুলোকে জাস্ট মেরে পুঁতে ফেলতে, তাহলে শান্তি পেত সে। তুষি মাত্রই প্যান্ডেলের কাছে যাচ্ছিল, তখনই তুষার হ্যাচকা টানে তাকে পর্দার আড়ালে নিয়ে আসলো। আর আগে ফুঁসতে ফুঁসতে বলল, তুষির বাচ্চা, তুই গেটে গেলি কেন? আমি কি যেতে বলেছি? এত সাহস দেখাস? আসলে আমারই ভুল হয়েছে, তখন তোকে ঘরে বন্দি করে রেখে আসিনি তাই। তুষি ভয় পাওয়ার ভান ধরে বলল, ও বাবা, হায় হায়, আমি ভয়ে শেষ। ইয়া আল্লাহ, আমি তো জ্ঞান হারিয়ে ফেলেছি। দেখো, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি কি তোমার বিয়ে করাবো যে যখন ইচ্ছে তখন গায়ে হাত দাও? আগে বিয়ে হবে, তারপর অধিকার দেখাবে, না হলে হাত কেটে দিব। শয়তান তুষার ভাই। এ কথা শুনে তুষারের রাগ তড়িৎ গতিতে আকাশ ছোঁয়া হয়ে গেল। তাই সে আরেকটা হাতও নিজের দখলে নিয়ে গেল। তুষির পিঠের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি বললি তুই? অধিকার? এখন আমার কথা তোর বিরক্ত লাগে? তাহলে বল, কার কথা মধুর লাগে? ওই ভাইয়ার বন্ধুর? বল, এখন মুখে কথা নেই কেন? একদম জ্যান্ত কবর দিয়ে দেব। অন্য কারো কথা মনে তো দূর, মুখে আনলেই তুই শেষ। তুষি তুষারের সাথে না পেরে কাঁদো কাঁদো গলায় শুধালো, ছেড়ে দাও তুষার ভাই, আর এমন বলবো না, আর কারোর সামনে যাব না। এই দেখো, আমি রুমে যাচ্ছি, আর বের হব না। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি, 3 সত্যি। ওকে, 1 মিনিটের মধ্যে তুই আমার সামনে থেকে যা। তাই বলে ছেড়ে দিল তুষিকে। তুষিও যেন হাঁপ ছেড়ে বাঁচল, ছাড়া পেয়ে আর ডানে বামে না তাকিয়ে দিল ভোঁ দৌড় একদম প্যান্ডেলের ভেতরে। এখন আর তুষিকে পাইকে, ওই বেকু পুরুষের ভয়ে আজকের মতো মজা কোনোভাবেই মিস করার মেয়ে তুষি না। কিভাবে বোকা বানাতে হয় তুষি তা ভালো করেই জানে, আর তা যদি হয় তার তুষার ভাই। হাসতে হাসতে এসে বরপক্ষের বসার জায়গায় চলে গেল। আর তুষার এদিকে তুষি চালাকি বুঝতে পেরে নিজের উপর নিজেই 101 গালি দিল। গালি দিলেও যে আর কিছু করার নেই এখন, তবে পরে সে দেখে নেবে আর বুঝাবে তুষার কি জিনিস। এদিকে তুষি জানাতা রিমি ছেলে পক্ষ থেকে আসা দুলাভাইয়ের ভাই বন্ধুদের একদম নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। স্পেশাল মরিচের শরবত, লবণের চা আর ঝালপান। এসব দেখে তুষি আর তার বোন হেসে কুটি কুটি হয়ে গেছে। তুষি যে একটা বিচ্ছু তার বুঝার বাকি নেই, তবে বোন আন্টিদের সাথে খুব ভদ্র মেয়ের মতো ভাব করে নিয়েছে। এসব তুষার খুব নিখুঁত ভঙ্গিতে পরখ করে গেছে, আর রামিমের বন্ধুদের ওপর রেগে মনে মনে বলেছে, শালা ছ্যাচরা, মেয়ে দেখলেই লুতুপুতু শুরু হয়ে যায়, তাই না? শালা দোয়া করি তোদের যাতে রানু মণ্ডলের মতো বউ জোটে, তখন বুঝবি অন্যের বউয়ের দিকে নজর দিলে শাস্তি কতটা ভয়াবহ। সমস্ত নিয়ম পালন করে তুষির বোন তানহাকে বিদায় দেওয়া হলো। যাওয়ার সময় মা বাবা ছোট্ট বোনটিকে জড়িয়ে ধরে সে কি কান্না। একটি মেয়ে জানে এই সময়টা কত কষ্টের। তুষির অবিরত কান্না করেই যাচ্ছে। সবাই চলে যাওয়ার পর মেয়ে বাড়ির কাছের কয়েকজন আত্মীয় স্বজন থেকে গেল, আর বাকিরা চলে গেল। তবে বলে গেল কালকে আবার চলে আসবে। তাদের বাসা কাছে বলে তুষির বাবা আপত্তি করলেন না। রাতের খাবার খেয়ে যার যার মতো রেস্ট নেওয়ার জন্য চলে গেছে। তুষি আর চাচতো 2 বোন একসাথে থাকবে আজ রাতে। রাত 11টায় সবাই ঘুমাতে গেল। সারাদিনের ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন তুষার পা টিপে টিপে তুষির রুমে প্রবেশ করে। যে দেখে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তুষি। কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে, চুলগুলো এলোমেলো। এরকম দেখে তুষার যেমনটা শাস্তির কথা ভেবে এসেছিল সব উলটপালট হয়ে গেল। সব ভাবনা একপাশে ফেলে তুষির এমন মায়া মুখখানা দেখিয়ে ভারী মায়া হচ্ছিল। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে ভাবতে তুষির খুব নিকটে চলে আসলো। তারপর প্রথমে ললাটে আর নাকে আলতো স্পর্শ করে। নাকে নাক ঘষে দেওয়ার ফলে তুষি একটু নড়ে চড়ে উঠল। তুষার আর একটু দেরি না করে তৃপ্তির হাসি দিয়ে বেরিয়ে গেল। এই মেয়েটিকে একদিন তার নামে লিখে নিবে ভাবলেই তার মুখে হাসি ফুটে ওঠে। এদিকে তুষির এহেন স্পর্শে ঘুম ভেঙে গেল।
সে বোঝার চেষ্টা করছে এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। সারাদিন তুষার ভাইয়ের সাথে থেকে থেকে তার মতো তুষিরও কি মাথা তবে খারাপ হয়ে গেল? এসব ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতো আজও প্রকৃতির নিয়মে রাত শেষে দিন শুরু হয়েছে। সূর্যি মামা উকি দিচ্ছে, চারপাশে পাখির কিচিরমিচির শব্দে সবাইকে জানান দিচ্ছে সকাল হয়েছে। তখনই তুষিদের বাড়ির বড়রা সবাই উঠে পড়েছে, সাথে বাচ্চারা তো আছেই। সকাল তখন 6টা। সকালে নাস্তা তৈরি করছেন আমিনা বেগম, তুষির চাচি নাজমা বেগম আর তুষারের আম্মা নূরজাহান। পুরুষ মানুষগুলো উঠানে চেয়ারে বসে চা পান করছে আর খোশ গল্পে মত্ত। আজ যে তাদের ছেলে বাড়িতে যাওয়ার কথা, মেয়েকে নিয়ে আসবে আজ। যে মেয়ে মা বাবা ছাড়া কোথাও থাকেনি, সে আজ অন্য বাড়ির মেহমান। প্রকৃতির নিয়ম যে এটাই, সবাইকে মানতেই হবে। মহিলারা নাস্তায় রুটি, সবজি আর আলু ভাজি করছেন। এদিকে বিয়ে বাড়ি হওয়ায় সকালে উঠে পড়লেও গুটি কয়েক মানুষ তখনও ঘুমে। তাদের কাছে বিয়ে বাড়ি তাতে কি, আগে ঘুমটা জরুরি। সময়টা এখন অক্টোবর হওয়ায় বাইরে ভীষণ বাতাস বইছে। সিলিং ফ্যানের বাতাস গায়ে কাটার মতো বাজছে। তুষির শরীরে ঠান্ডা অনুভব করার ফলে গায়ের কাঁথাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল, আবারও ঘুমে তলিয়ে গেল। তুষি আর জান্নাত অনেক ঘুম কাতরে। তাদের কানের কাছে মাইক আনলে ওঠার নাম নেই। সবকিছু এক পাশে আর তাদের ঘুম অন্য পাশে। ঘুম আগে, তারপর যত কিছু। রিমি উঠে পড়তে বসেছে। সে যতটুকু সময় পাচ্ছে পড়ছে, কারণ সামনে তার টেস্ট পরীক্ষা। রিমি আর তুষি একই ক্লাসে পড়ে, দুজনেই এবার ক্লাস 10-এ সায়েন্স গ্রুপ নিয়েছে। তাই তো রিমি মন দিয়ে পড়ছে। মেয়েটা ভীষণ পড়াকু, যেমন তিরিং বিড়িং করে তেমন ভাবে পড়াশোনাতেও সিরিয়াস। আর তুষি, সে তো বিচ্ছুর বিচ্ছু, আর পড়াশোনায় টেনে পাস। এই তো তার পড়ার নমুনা। টিউশনের কথা বলে বাসা থেকে টাকা নিয়ে ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে খেতে যায়। একবার তো ধরা খেয়ে বসলো তুষারের কাছে। এরপর থেকে গুনে গুনে টাকা দেন আতিকুর রহমান। তারপর থেকেই তুষার ওর জন্মের শত্রু। আতিকুর রহমানও চিন্তিত, মেয়েটা নাকি এখনই এমন হয়ে যাচ্ছে। কি হবে মেয়েকে নিয়ে? এসব বলে বলে মাথা চাপড়ানো ছাড়া আর কিছু করার যে নেই। প্রচন্ড ভালোবাসেন দুইটি মেয়েকে, তাই তো কিছু বলতেও পারে না। জান্নাত এবার ইন্টার সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ছে, বাসার পাশেই কলেজটা। আর তানহা এবার অনার্স 3rd ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে। রামিমের সাথে 4 বছর চুটিয়ে প্রেম করে বিয়ে করে নিল। প্রথমে তো রামিমের চাকরি ছিল না বলে আতিকুর রহমান রাজি হলো না। যে ছেলে চাকরি নেই, সেই ছেলে কিভাবে তার মেয়ের দায়িত্ব নেবেন? সে প্রতিবার বিসিএস পরীক্ষায় টিকতে পারছিল না, কোনোভাবেই হচ্ছিল না। তাই তো এবার এ কথা শুনে রামিম নাওয়া খাওয়া বাদ দিয়ে বিসিএস পরীক্ষাটা দিল, আর আল্লাহর রহমতে টিকে গেল। ভালো স্যালারির একটা চাকরি পেল। অবশেষে বিয়ে করতে পারলো তার প্রিয়সীকে। তুষার ঢাকা ভার্সিটিতে পড়ছে, অনার্স 2nd ইয়ারে, যার জন্য তেমন একটা বাসায় আসা হয় না। হলে থেকেই টিউশন, ক্লাস, নোটস, অ্যাসাইনমেন্ট, এক্সাম এগুলো করতে করতেই জীবন শেষ। প্যারাময় লাইফ। মাঝে মাঝে ওর ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, তবে তা তো হবার নয়। তাই আপাতত সকল ইচ্ছে বাদ দিয়ে পড়ায় মনোযোগ দিয়েছে। তুষিকে বিয়ে করার কথা ওঠার সময় আগেই তুষির বাবা বলে দিয়েছিলেন, তুষার ভালো ছেলে, তা সন্দেহ নেই। তবে চাকরি না হলে আমি আমার ছোট মেয়েকে আর হাত তুলে দিব না, সে তুষার হোক বা অন্য কেউ। এটা মাথায় রেখো তুষার, এখন আমি তোমার দাদুর কথাও ভুলে যাব, তাই মন দিয়ে পড়ো। এ কথা শুনে তুষার না পারে তুষির বাবার মাথাটা একদম ফাটিয়ে ফেলতে। হ্যাঁ, আসছে শর্ত দিতে। শালা ভিলেন শ্বশুর। মেয়েটাও একদম বাবার মতো হয়েছে, রাজাকারের বংশধর সব। তাই তো তুষার যখন একটু ভালোভাবে বলে, তুষু, আমার না তোকে দেখে বড্ড প্রেম পাচ্ছে, আয় না একটু টুকুস করে চুবু খেয়ে যা, আমি কিছু মাইন্ড করব না। তুষি দাঁত কেলিয়ে হেসে বলে, বাবার শর্ত মনে নেই? ওকে, মনে করে দিচ্ছি। আগে চাকরি, পরে ভালোবাসা। তুষার তখন গালি দেয়, ফাজিল বউ, ফাজিল শ্বশুর। শুধু আমার ফুপিটা ভালো, কেন যে এত ভালো মানুষটা ওই রাগী রাজাকারের পাল্লায় পড়লো বুঝি না। আমারও মনে হয় তেমনই পোড়া কপাল হবে। তুষি চুন্নি। নেকা কান্না করে তুষার বলে তুষিকে রাগিয়ে দেওয়ার জন্য। তুষি তখন রাগে গজগজ করতে করতে চলে যায়। তুষার হু হা করে হাসতে থাকে। সকালে নাস্তা তৈরি করে আমিনা বেগম জান্নাত আর তুষিকে ডাকতে গেল। এত ডাকাডাকির পরও ওঠাতে পারল না। শেষে পায়ের তালুতে চিমটি দিলেন, আর তখনই তুষি দরফরিয়ে উঠে পড়ল। এরপর তুষার আর বাকি কয়েক ছেলে মেয়েকে ডেকে
ফ্রেশ হওয়া তাড়া দিয়ে উনি চলে গেলেন খাবার টেবিলের কাছে। তুষার এক হাতে ব্রাশ আর অন্য হাতে ফোন নিয়ে কলপারে চলে আসলো। তখন দেখলো জান্নাত হাত মুখ ধুয়ে চলে যাচ্ছে। তার যে অনেক অনেক খিদে পেয়েছে, তাই ছুটলো খাবার টেবিলের কাছে। তুষি ঘুমে ঢুলুঢুলু করে কলপারের কাছে আসছে। তুষার আর চোখে তাকে পরখ করছে। পরনে তার কালো থ্রি পিস, কোমর পর্যন্ত চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে ফেপে আছে। বিরক্তিকর চাহনি নিয়ে এদিকেই আসছে। গোলাপের ন্যায় রক্ত যাবা ঠোঁট দুটির কাছে তুষারের চোখ যেতেই কালকে রাতের কথা মনে পড়ে গেল। এখন আবার তুষিকে এই অবস্থায় দেখে তুষা যেন নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবে। যদি কালকে রাতের কথা তুষি ঘুণাক্ষরেও টের পায়, তবে তুষা শেষ। সরাসরি সামনে এসে বলবে, নির্লজ্জ, চরিত্রহীন, অসভ্য পুরুষ মানুষ, দূর হও আমার সামনে থেকে। যদিও টুসু চুন্নির বোঝার কথা না, ঘুমালে তো তার আবার হুঁশই থাকে না। সেখানে এসব বোঝা ওর জন্য অনেক দূরের কথা, শুধু চাপাবাজি করতে পারে। আর কোনো কাজেরই না। সবার বুদ্ধি থাকে মাথায়, আর ওর বুদ্ধি এখনো হাঁটুতেই পড়ে আছে। এসব ভেবে ভেবে তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে তুষার ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ঘুরে গেল। ভাবটা এমন যেন তুষি যে সামনে আছে সে জানেই না। এদিকে তুষি কলপাড়ে এসে তুষারকে দেখে থমকে গেল। সাদা টি শার্ট, অফ হোয়াইট 3/4 প্যান্ট, চুলগুলো চোখের সামনে এলোমেলো হয়ে খেলা করছে, গালে খোঁচে খোঁচে দাড়ি। উফ, জাস্ট ফিদা। তুষিকে এভাবে দেখতে দেখলে এখন যে কেউ এক বাক্যে বলে দিতে পারবে সে তার চোখ দিয়ে তুষারকে গিলে খাচ্ছে। তুষার হুট করে ফ্রু দুটি নাচিয়ে বলল, এই এই টুসুর বাচ্চা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আমার মতো ভোলাভালা ছেলেকে তুই এভাবে কুনজরে দিচ্ছিস? ভাই তোর শরম না থাকতে পারে, আমার তো আছে। হায় আল্লাহ, মনে তো হচ্ছে তুই আমাকে তোর এই ঝলসে যাওয়া চোখ দুটো দিয়ে গিলে টুক করে খেয়ে ফেলবি। হাই, যা যা বদমহিলা, চোখের সামনে থেকে যা, আমার লজ্জা করছে। তুষি থমকে গেল তুষারের কথায়। যখন ও বুঝে গেল তাকে ফাউল কথা বলছে, তখন সে আগের ক্রাশ খাওয়া ভুলে গিয়ে বলল, কে কে ভোলা ভালা? সিরিয়াসলি তুমি? আর আমি তোমাকে বদনজর দিচ্ছি? তোমার মতো বন মানুষকে শুধু আমি কেন, জঙ্গলের ভূত নজর দিতে ভুলে যাবে। যত সব ফাউল লোক। আসছে আমার রাজকুমার, খবিশ বন মানুষ। তোর জামাই জঙ্গলের ভূত, আর বড়সড় বন মানুষ। তুষি তখন ভাবলো কথা বললেই কথা বাড়বে, খিদে পেয়েছে, তার মাথা কাজ করবে না, আগে খেয়ে নেই তারপর দেখে নিব। তার সেই কলপার থেকে ব্রাশটা নিয়ে নিল। তুষি কিছু বলছে না বলে তুষার আবারও বলল, শুনলাম স্কুলে যাওয়ার সময় নাকি রাস্তাঘাটে ছেলেদের দিকে কুনজর দিস, আবার ক্লাসে মন না দিয়ে স্যারের দিকে তাকিয়ে থাকিস, কলেজের গেটে উকি দিয়ে সিনিয়র ভাইদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস। তাহলে এইসব করিস, তাই না? আচ্ছা, তোর পড়াশোনা করতে ভালো লাগে না? সোজাসুজি বলবি তো। ঠিক আছে, ফুপাকে বলে বিয়ে ডেটটা পাক্কা করছি। না না, আমি তোর মতো গবর গণেশে বিয়ে করব না। কোথায় তুই ফেলটুস আর কোথায় আমি একজন ধাবিয়ান। তোর জন্য পাশের পাড়ার কাশেম পাগলই পারফেক্ট। কি বলিস টুসু বেবি? তুষি এ কথা শুনে ভীষণ রেগে গেল। রাগে গজগজ করতে করতে তুষারের কাছে এসে টি শার্ট একদম শক্ত করে চেপে ধরে বলল, কি বললি তুই? আবার বল। তুই আজ? আর বলতে পারল না। তার আগেই তুষার তার মুখ থেকে ব্রাশটা বের করে তুষির মুখের ভেতর ঢুকিয়ে দিল। তুষি কাঁদো কাঁদো হয়ে শার্ট ছেড়ে চলে গেল। তখন খপ করে ওর হাত ধরে ফেলল। একদম দেখার মতো হয়েছে তুষির চেহারা। তুষার ঠোঁট কামড়ে হেসে বলে, এটা হচ্ছে তোর 5 বছরের সিনিয়রকে তুই বলার শাস্তি। আমার রাগিনীকে কিভাবে শান্ত করা যায় তা আমি খুব ভালো করে জানি। আর তুই আমার মুখের সামনে এইভাবে তেড়ে আসলি কেন? মুখের ভেতর যে গন্ধ নিয়ে ঘুরিস, কেউ আগে তোকে বলেনি? হ্যাঁ, ছি, ওয়াক, কি গন্ধ তোর মুখে। যা যা, দূরে যা, কি দুর্গন্ধ। এ বলে তুষার এক ঝটকায় তুষিকে ছেড়ে দিল। তুষি রাগে দুঃখে কান্না করে দিয়েছে। ইচ্ছে করছে দুই হাত পা ছড়িয়ে মাটিতে বসে ভ্যা ভ্যা করে কান্না করতে। তুষার হাত মুখ ধুয়ে চলে গেল। তখনই আমেনা বেগমের ডাক ভেসে আসলো। তাই তুষি কান্না বন্ধ করে কুলিকুচি করল। তারপর ব্রাশ করে খেতে গেল। এর প্রতিশোধ তো অন্যভাবে সে নিবে। সকাল সকাল এভাবে বেয়াদবি কোনোভাবেই সে মেনে নিবে না। খাওয়ার সময় তুষার কয়েকবার মুখ ভেঙচি দিলেও তুষি ছিল চুপচাপ। চুপ করেই ভাবতে হবে কি করা যায়। ইচ্ছে করছে তুষারের বাচ্চা চুল ছিঁড়ে ফেলতে। খাওয়ার পর চুকিয়ে তুষির মা সকলকে বলল রেস্ট নিয়ে তারপর মেয়েরা যাতে তাড়াতাড়ি পার্লারে চলে যায়, না হলে দেরি হয়ে যাবে ছেলের বাসায় যেতে যেতে। তাই সকলে কাজ সব গুছিয়ে গল্প শুরু করলো। আর ছেলে মেয়েরা রুমে বসে কে কিভাবে সাজবে সেই আলাপে ব্যস্ত। তুষি চুপচাপ সবার কথা শুনছে।
তার ভালো লাগছে না মোটেও। তুষার যখন দেখলো তুষি চুপচাপ, তখন ভাবলো বেশি করে ফেলেছে হয়তো, রাগ করে বোম হয়ে আছে, যখন তখন ফেটে যেতে পারে। সত্যি সত্যি রাগ করেছে নাকি জানতে তুষার রিমিকে বলল, তুষিকে 1 কাপ চা দিয়ে যেতে বলতো, এক্ষুনি লাগবে আমার, তাড়াতাড়ি আসতে বলিস। কেন ভাইয়া, কাকি আজ চা করে দিলে সমস্যা কি? হুম, আচ্ছা আচ্ছা ভাইয়া, যাচ্ছি।